অ্যাওয়ার্ড এমন এমন মানুষ পাই যে গানই জানে না কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে। প্রথম গানটি রেকর্ডিং হলো কুমার শানু দাদা, তখন আমি জড়াই ধরে কান্না করছিলাম। কুমার শানুকে তো আর আমি বাংলাদেশে পাবো না, অ্যান্ড্রুদা চলে গেছে, অ্যান্ড্রুদা তো আর পাবো না। আমি যখন অলকাদির কাছে গেলাম গানটি যখন রেকর্ড করবে, তিনি আমাকে বলছে তুমি হারমোনিয়ামে আমাকে গানটা তুলে দাও। আমরা বহির্বিশ্বের কাছে কিন্তু অ্যান্ড্রুদার সুনাম শুনলে গর্বে বুক ভরে যায়, ইন্ডিয়াতেও তাই, অ্যান্ড্রুদাই, কিন্তু সেই সম্মানটা সে পায় নাই। ও মেরি জানে যা তুঝে ছোড় কে কাহা যাও মে জুদা হো গায়ে जो मर जाए मैं तो कसम है तेरी दिलरुबा। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এমন একজন গুণী ব্যক্তিত্ব যার সঙ্গীতের বিভিন্ন শাখায় পদার্পণ। তিনি একাধারে গান লিখেন, সুর করেন, নিজেও গানে কণ্ঠ দিয়েছেন। শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে তিনি তুলে ধরেছেন। আমার সঙ্গে আছেন গুণী ব্যক্তিত্ব তাজুল ইসলাম। তাজুল ভাই, শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জানতে চাই আসলে কেমন আছেন, আপনার সময়টা কেমন কাটছে? ভালো আছি, অনেক ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর দোয়াই। আর আসলে একটু ব্যস্ততা যাচ্ছে গান নিয়ে। আমি আসলাম 3 দিন আগে আসলাম কলকাতা থেকে, কিছু গানের রেকর্ডিং ছিল, তো ওটা শেষ করেই আসার পরেই যে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনার সাথে দেখা হয়ে গেল। এই যে ঢাকা কলকাতা দৌড়াদৌড়ি করছেন, কখনো ক্লান্তি আসে না? ক্লান্তি আসলেও নতুন কিছু সৃষ্টির সময় সব কিছু ভুলে যাই। ভালো কিছু সৃষ্টি যখনই হয় তখন ক্লান্তিটা আর মনে হয় না, তখন মনে হয় যে ভালো কিছু সৃষ্টি হলে, নতুন কিছু সৃষ্টি আমি দিতে পারলাম আমার শ্রোতাদের। এই যে শ্রোতাদের কথা ভাবছেন, এত নতুন নতুন সৃষ্টি করছেন, কিন্তু আপনি একটু প্রচার বিমুখ কেন? আমি প্রথম থেকেই মিডিয়ার প্রচার বিমুখ এ কারণেই, আসলে সঠিক কথা বলতে গেলে অনেক কথা আসবে। আমি নিজেই একটু দূরে, যেমন অ্যান্ড্রোদা এটা আমাদের শিখাইছে। আমি অ্যান্ড্রো কিশোর, রিজিয়া আপা, আমরা সব একই একটা সংগঠনের সাথে অন্তর্ভুক্ত। তো দাদাও আসতো না, আমি নিজেও একটু বিমুখ, একটু দূরে থাকার চেষ্টা করি। যখন আলো ছড়াবে তখন ধরে রাখা যায় না, অটোমেটিক চারিদিকে আলোটা প্রসারিত হবে। মানে আপনাদের এই ভাবনার পেছনে কোনো সুপ্ত অভিমান কি আছে? অভিমান অ্যাকচুয়ালি নাই, কিন্তু আমার কথা হলো যে কর্ম যদি ভালো হয় সেটাকে নিজে থেকে আগ্রহ প্রকাশের কিছু নেই, হঠাৎ করেই সেটার বহিঃপ্রকাশ হবে। আপনি শুরুতেই এন্ড্রু ডাকে স্মরণ করছিলেন। আসলে এন্ড্রু কিশোর আমাদের একটা সম্পদ ছিলেন এবং তিনি চলে গেছেন। আমরা চাই তিনি যেখানে আছেন ভালো থাকবেন। তার কোন স্মৃতিগুলো এখন আপনার খুব বেশি মনে পড়ে যখন আপনি নতুন কোনো সৃষ্টি করতে যান? বা এমনও তো হতে পারতো যে আসলে আপনি আগে যে সৃষ্টিগুলো করেছেন হয়তোবা এন্ড্রু তাকেই সবার আগে শুনিয়েছেন। তো এই ধরনের আসলে কোন স্মৃতিটা আছে যেটা আপনার মনে হলে খুব বেশি কষ্ট হয়? কষ্টের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হলো, অ্যান্ড্রোদা আমার আমার গান করেছেন, বাংলাদেশ গানটি আমার লাস্ট মনে হয় গান, এটাই আমারই গান রেকর্ডিং ছিল। দাদা যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিল, হঠাৎ করে আমাকে ফোন দেয় সন্ধ্যায়, তাজুল এই গানটা আরেকবার আমি গাইতে চাই, বাংলাদেশ গানটা, যে গানটা আমার ভয়েস দিল তানপুরা স্টুডিওতে। তার মানে দাদা ওটা তো রিলিজ হয়ে গেছে, তো তারপরেও কেন জানি আমি শুনছি এবং আমার আরেকবার গাইতে ইচ্ছা করছে। পরে তো দাদা 1 সপ্তাহ 15 দিন পরে তো একবারে চলেই গেলেন আমাদের ছেড়ে। বেদনাদায়ক, খুব কষ্ট লাগে। দাদার স্মৃতি বলতে গেলে শেষ করা যাবে না। দাদার প্রতিটা প্রোগ্রাম, দাদার সাথে খুব কাছে থেকে মিশলে, আমি খুব ক্লোজলি মিশছি সব সময়, এবং একই সংগঠনের আমরা সেহেতু দাদার বিকল্প নাই, অলওয়েজ মিস করি। আসলে তার কথা তো বলে শেষ করা যাবে না এবং তার গল্প আপনার কাছ থেকেও ফুরাবে না। কিন্তু জাস্ট ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে ব্যক্তি এন্ড্রু কিশোর কেমন ছিলেন? আপনাদের সঙ্গে তার সম্পর্ক, এই যে ক্যামেরার পেছনে যে আন্তরিকতা, সেইটা আসলে কেমন ছিল? অ্যান্ড্রু কিশোর কণ্ঠরাজ, আমরা বলি যে আমাদের অভিভাবক, কণ্ঠরাজ সম্রাট। সে ফিল্মের প্রচুর গান করছে, যে গানগুলো, খালি তাই না, অ্যান্ড্রু কিশোর দাদা নিজেই আমাকে বলছেন যে ইন্ডিয়াতে আরডি বর্মন সাহেব যখন ওনাকে রেখে দিতে চেয়েছিলেন, উনি গানও করছে, হিন্দি গান। তার জীবনের অনেক গল্পই আমার সাথে হয়েছে এবং আমি অনেক ইতিহাস জানি। উনাকে দেখলে তো একটু গম্ভীর মনে হতো, কিন্তু আসলে কি তাই? দাদা আসলে গম্ভীর ছিল, কিন্তু গানের জগতে তার কানটা এমন ছিল, শোনার সাথে সাথে একদিন একটা স্টেজে গান করছে, গিটার যে বাজায় তাকে বলছে যে তোমার 3 নম্বর তারটা টিউনে নাই। অন্যরকম সে জ্ঞানী এবং দক্ষ লোক ছিল, ওই জন্যই তো সে সম্রাট নাম পড়েছে, সঙ্গীতের সম্রাট আমাদের। আচ্ছা তাজুল ভাই, আমরা যতটুকু জানি
কিন্তু আমাদের দেশের অনেক মানুষই জানে না যে আপনার লেখা বা আপনার সুর করা অনেক গান ওপার বাংলা এবং বলিউডের অনেক শিল্পীও গেয়েছে। আমি যদি একটু বলতে চাই কুমার শানু, অলকা ইয়াগনিক, তারা অনেকেই কিন্তু আপনার গানে কণ্ঠ দিয়েছে। তো এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেকে ছড়িয়ে দেয়া, সেখানে আসলে কি দেখলেন? বাংলাদেশেও কাজ করেছেন, সেখানেও কাজ করেছেন, মানে দুই দেশের মধ্যে পার্থক্যটা কি দেখেছেন? আসলে সুর যেমন ভেদাভেদ নাই, বাতাস যেমন ইন্ডিয়াতে যেমন বাংলাদেশেও তেমন। তবে ইন্ডিয়াতে চর্চাটা খুব ভালো হয়। ইন্ডিয়ার সঙ্গীত চর্চাটা আমার কাছে খুব ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমি লাইক করি, পছন্দ করি। আর কুমার শানুকে তো আর আমি বাংলাদেশে পাবো না। অ্যান্ড্রুদা চলে গেছে, অ্যান্ড্রুদা তো আর পাবো না। আমি আসলে একটু ওই ধরনের বেস শিল্পীদের নিয়ে কাজ করছি। অ্যান্ড্রু কিশোর দা আমার গান করছে, রিজিয়া পারভিন আপা অনেক গান করছে, ঝিলিক করছে বাংলাদেশের, তারপরে রন্টি করছে, এরকম অনেক শিল্পী আমার গান করছে। কিন্তু ইন্ডিয়ার বিষয়টা হয়ে গেছে যে বাংলাদেশে তো অ্যাভেলেবল না তারা। কুমার শানু দাদা মানে আমার স্বপ্ন, একটা পূরণের একটা দারুণ একটা স্বপ্ন ছিল যে কুমার শানু দাদা আমার কাজ করবে। আজকে কুমার শানু দাদা আমার 8-10টা গান করছেন, আমার নিজের সাথেও গাইছেন তিনি। আমি আর কুমার শানু দাদা হিন্দি বাংলা ডুয়েট গান করছি, এটা ইউটিউবে পাবেন। খুব ভালো, এক ফুল দোমালি এই অ্যালবামের নাম। অলকা ইয়াগনিক দিদি আমার গান করছে, সেটা এবি স্টুডিও বোম্বে রেকর্ডিং হয়েছে এবং খুব প্রশংসনীয় হয়েছি আমি তাদের কাছ থেকে। এবং সবচেয়ে বড় ঘটনা হলো আমি যখন অলকাদির কাছে গেলাম গানটি যখন রেকর্ড করবে, তিনি আমাকে বলছে তুমি হারমোনিয়ামে আমাকে গানটা তুলে দাও। এই যে বসে থেকে যে একটা আড্ডা এবং গানটা যে সে তুলে নিয়ে গেল এবং আমাকে এটা বলছিল, এত ভালো লাগছে আমার, যদি 2 ঘন্টা লাগে তাজুল আমি 2 ঘন্টায় ভয়েস দেবো, তোমার গানটা তুমি তোমার মতো করে নাও। আমাকে সবাই ভালোবাসে। অলকা ইয়াগনিক দিদি, কুমার শানু ছাড়াও জয়তী চক্রবর্তী, আমি ডুয়েট গান করছি, জোজোর সাথে ফিল্মে গান করছি, জোজো দিদি আমি, ইমন চক্রবর্তী, নচিকেতা, রাঘব, ইমন এই রূপঙ্কর, এরা সবাই আমার গান করছে। অঙ্কিতা আমার গান করলো কিছুদিন আগে। এরকম সবাই আর অন্যান্য শিল্পীরা তো আছে। মানে আমাদের বাংলাদেশের শ্রোতারা বলিউডের যে শিল্পীদেরকে চেনে তাদের সবার সঙ্গে মোটামুটি আপনার কাজ করা হয়ে গেছে। তবে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে। আপনি বাংলাদেশের মানুষ, আপনার মাতৃভাষাও বাংলা, আমরা এখন দাঁড়িয়েও আছি বাংলা একাডেমিতে। আপনার বাংলা গানের সুর করাটা আপনার জন্য যতটা সহজ, অন্য ভাষায় সুর করাটা কি আসলে ততটাই সহজ আপনার জন্য? আসলে সুরটা একই জিনিস, বাংলা হিন্দি, কিন্তু স্টাইলটা আলাদা। একাধ ধারাবাহিকতায় একাধভাবে মানুষ কথা বলে। ইংলিশের একটা টিউন আলাদা, বাংলা বলছি এটা টিউন আলাদা, তারপরে উর্দু যারা বলছে, আরবি যারা বলছে, কিন্তু সব কিছু কিন্তু একটা সুরের মধ্যে চলছে। আমি যে কথা বলছি এটাও একটা তাল লয় ছন্দে যাচ্ছে, আপনি কথা বলছেন সেটাও, আমি হাঁটছি সেটাও, একটা সন্তান কান্না করছে সেটাও সুর ছন্দে। প্রতিটা জিনিসের কিন্তু একটা ছন্দ আছে। তো এই ছন্দকে পার্থক্য করা আমার জন্য একটু অসম্ভব ব্যাপার। ছন্দ যদি হৃদয়ে টাচ করে সেটাকে মানুষ ভালোবাসে, আর আমি হৃদয়ে টাচ করাটাই চেষ্টা করি, সে কাজটা করার। আচ্ছা, আপনি যেহেতু পুরো ক্যারিয়ার জুড়ে অনেক গুণীজনের সঙ্গে কাজ করেছেন এবং অনেক গুণীজন আপনার সুরে কণ্ঠ দিয়েছে, তো জানতে চাই যে জীবনে কোনো অপ্রাপ্তি কি এখনও আছে আপনার? আমি আসলে আশাদির একটা গানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এই সময় তো আশাদি চলে গেলেন। আমার ইন্ডিয়াতে কথাও হয়েছিল যে আমাকে অনেকজন ওই ইন্ডিয়া থেকে বলছিল যে দ্রুত করান, তা না হলে হয়তো আর পাবেন না এই সুযোগটা। তা আমি সেখানে ব্যর্থ হয়েছি। এটা একটা আমার বড় ব্যর্থতা বলবো আমি, যে আগে কেন করলাম না। তবে নেক্সটে উদিত নারায়ণ বা যারা আছেন, আমি পর্যায়ক্রমে সবার সাথে কাজ করবো। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয়, শুধু ইন্ডিয়া না, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বিভিন্ন শিল্পী আমার গান করছে, তারা স্টেজে গাচ্ছে। যখন আমি লাইভে দেখি বা হলো ফেসবুকে বা যে কোনো মিডিয়া মাধ্যমে দেখতে পাই, তখন আসলেই আত্মতৃপ্তি লাগে, ভরে যায় মনটা, যে আমেরিকায় আমার গান চলছে, অস্ট্রেলিয়ায় গান করছে, আমার সুরের গান স্টেজে গাচ্ছে, আমার নাম বলে গাচ্ছে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, গর্বিত আমি। আচ্ছা, আমরাও তো চাই যে আমাদের দেশের গুণীজনরা সবসময় এরকম গর্ব নিয়েই সামনে এগিয়ে যাবে এবং বিশ্বের যে জায়গাতেই তারা যাবে, যে সৃষ্টিই তারা করবে, সেটির মাধ্যমেই তারা আসলে বেঁচে থাকবে। তবে তারপরেও তো আমাদের শিল্পী জীবনে অনেক অপ্রাপ্তি থাকে, অনেক সময় অনেক আক্ষেপ থাকে, অনেক সময় হয় যে আমরা একজন শিল্পীর জীবদ্দশায় তাকে আমরা সম্মানিত করতে পারি না। তো আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো আরও খুব ভালো করে জানেন এবং খুব ভালো করে দেখেছেন।
তো আপনার কি মনে হয় যে আমাদের দেশ আমাদের দেশের গুণীজনদেরকে আরও কদর করতে পারতো? একদম সত্য কথা। এন্ড্রোদাকে নিয়েই যদি বলতে চাই, এন্ড্রোদা যেদিন মারা গেল, যা সমাধি হচ্ছে, আমি ছিলাম এখান থেকে ঢাকা থেকে সঙ্গে সঙ্গে ইথনবাবু ভাই সবসময় দাদার খুব ক্লোজ, দাদার খুব কাছের আপনজন ইথনবাবু ভাই ছিল। ঢাকা থেকে কিন্তু তেমন উল্লেখযোগ্য সেদিনকে আমার চোখে পড়ে নাই, যেটা যাওয়া উচিত ছিল। এন্ড্রোদাকে আর পাবে না তো বাংলাদেশ। আমি মনে করি এন্ড্রোদাই বাংলাদেশ আমাদের। আমরা বহির্বিশ্বের কাছে কিন্তু অ্যান্ড্রোদার সুনাম শুনলে গর্বে বুক ভরে যায়। ইন্ডিয়াতেও তাই, অ্যান্ড্রোদাই, কিন্তু সেই সম্মানটা সে পায় নাই। আর আমরা তো চলমান, আজকে দাদা থাকলে হয়তো খুব খুশি হতো আমার এই অগ্রগতি বা আমার এই কাজকর্ম দেখে। দাদা খুব হ্যাপি হতো, দাদা আমাকে খুব ভালোবাসতো। দাদার বাসাতে আমি নিয়মিতই যেতাম। তো খুব মিস করছি দাদাকে অ্যাকচুয়ালি। আপনার কথা যখন আমি শুনছি, আমি তো আপনার দিকে তাকিয়ে আছি, মানে আপনার চেহারা তো সেই বিষয়টা স্পষ্ট যে আসলে আপনি এন্ড্রু কিশোর দাদাকে কতটা মিস করছেন, এবং আপনার চোখটাও খানিকটা ছলছল করছে। তবে এই যে ভালোবাসা, এই প্রজন্মের শিল্পীদের মাঝে কি সেই আত্মিক টানটা আপনারা অনুভব করেন কি না? টান আছে, সবারই টান আছে, শ্রদ্ধাবোধও আছে, কিন্তু আসলে যোগ্য লোককে, যোগ্য শিল্পীকে আমার মনে হয় যে সম্মান করা উচিত, এবং রাষ্ট্রীয়ভাবেও এটা দেখা উচিত। যারা যারা যোগ্যটাকে প্রমাণ করে গান করছে, যে গানটা শ্রুতিমধুর, যে গানটার ভিতরে মায়া আছে, হৃদয় টাচ করে, মাটি মানুষের গান, বাংলা গান, আমার মনে হয় যে বিষয়টাকে আসলে প্রেক্ষাপট, যেমন অ্যাওয়ার্ডের বিষয়টা বললাম, অ্যাওয়ার্ড এমন এমন মানুষ পায় যে গানই জানে না কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে। এই স্বজনপ্রীতিটাকে আমার মনে হয় না এটা এইভাবে দেখা উচিত। প্রাপ্য লোককে সঠিক নিয়মে বোর্ড করে তাকে দেওয়া উচিত, তাহলে মানটা মনে হয় ঠিক থাকবে। অনেকটাই আমার কাছে এর খটকা বাঁধে আর কি, যে কেমন এটা। আচ্ছা, এই যে আপনি মানের কথা বলছেন, এখানে আমি একটা বিষয় একটু যোগ করতে চাই, যে আমরা এন্ড্রু কিশোর দাদাদের সময়ের কথা যদি চিন্তা করি, তাদের একটা গান এখনও মানুষ যেভাবে তাদের হৃদয় ধারণ করে, কিন্তু সম্প্রতি সময়ের যে গানগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে খুব জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এক বছর এরপর সেই গানের অস্তিত্ব থাকছে না, নতুন আরেকটি গান এসে সেটির জায়গা দখল করে নিচ্ছে। তো কেন এই প্রজন্মের গানগুলো বেঁচে থাকছে না? আচ্ছা, গোল্ড ইজ গোল্ড, এটা কিন্তু আসলেই গানের লিরিক্স, গানের টিউন খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। যেমন আমি একটা যে গানটা কুমার শানু লাস্ট আমার সাথে গাইলো, এই গানটা কিন্তু হিন্দি বাংলা অপশনে। আমরা একটু সুরে আগে শুনতে চাই আপনার কণ্ঠে। ও যেদিন তুমি বলেছিলে ভুলে যেতে তোমাকে, সেদিন থেকে গুমড়ে কাঁদি আমি, কষ্ট লুকিয়ে রেখে বুকে। সজনী বোঝনি কি ব্যথা দিয়েছ এই বুকে, কি ব্যথা দিয়েছ এই বুকে। আর দাদা গেয়েছে, ও মেরি জানে যা तुझे छोड़ के कहाँ जाऊँ मैं, जुदा हो गए जो मर जाए मैं तो कसम है तेरी दिलरुबा। এটা কুমার শানু দাদা গেছে হিন্দি, আর বাংলা অপশনটা আমার। নতুন প্রজন্মে এখন যে গানগুলো হচ্ছে ওল্ড ইজ গোল্ড, যেটা আপনি বলছিলেন, তো 20 বছর বা 50 বছর পরে গিয়ে এই সময়টাও তো গোল্ড হতে পারতো। তাহলে এখন বর্তমানে 90s-এর গানগুলো কিন্তু আবার উঠে আসছে, হ্যাঁ, এবং ওইটাকেই রিমিক্স করছে। ওটাকে আসলে গান তো ওইটাই, যে গানটা মানুষ ধারণ করবে, সেই আমলের গান, আমার বাংলাদেশের ছায়াছবির গান বা সেই ধরনের, যেমন গ্রাম পথ চলায়, পথতারে, তারপরে আমাদের খুরশিদ আলম ভাই, তারপরে জব্বর ভাই, মানে যেগুলো গেয়েছে সব গানগুলো কিন্তু টিকে আছে, বিলীন হয়ে যায়নি। কিন্তু সিচুয়েশন বর্তমান যে গানগুলো হচ্ছে, সেগুলো 1 বছর 2 বছর পর আর শোনা যায় না। আমি নিজেও শুনতে পাই না, হঠাৎ দেখছি ধমধম বাজছে, কিন্তু আবার নাই। কিন্তু 90s ওই ওল্ড গান কিন্তু সবসময় বেঁচে থাকবে, সারা জীবন হৃদয়ে থাকবে। আচ্ছা, আপনার তো আসলে অনেক অভিজ্ঞতা আছে এবং আপনার অনেক স্মৃতি জমা আছে, তবে আমি আপনার ফুল ক্যারিয়ারের এমন একটা স্মৃতির কথা জানতে চাই যে স্মৃতিটা আপনি আসলে কখনো ভুলতে পারেন না।
যেদিন আমি কুমার শানু দাদা প্রথম আমার গান করলো, আসলে এটা আমার জন্য স্বপ্ন পূরণের অঙ্গীকার ছিল আমার। আমি স্বপ্নেও ভাবি নাই। আমার পরিবারটা ছিল সঙ্গীতের। আমার বাবা ছিল রেডিও আর্টিস্ট। জন্ম থেকেই গান শুনতে শুনতে আমার বড় হওয়া। কখনো ভাবি নাই যে বাংলাদেশের এই শিল্পী, ইন্ডিয়ার এই শিল্পীর সাথে আমার সংযুক্ত বা কাজ হবে। যখন আমার একটি গান, প্রথম গানটি রেকর্ডিং হলো কুমার শানু দাদা, তখন আমি জড়াই ধরে কান্না করছিলাম। এই স্মৃতি আমি কখনো ভুলি নাই যে আমি কার সামনে কে গান করছে। আর যখন সে ভয়েসটা দিল, আমি অবাক হয়ে গেছি যে আমার টিউন, তার ভয়েস এত চমৎকার লাগছে। আর সে সঙ্গে সঙ্গে বলে ফেললো, অসাধারণ মেলোডি, তাজুল খারাপ মানে ফালতু গান করে না, এইভাবে বলেছে। সে ক্লিপগুলো আমার কাছে আছে। সে কথাগুলো শোনার পরে মানে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। আমি কান্না করে ফেলছিলাম স্টুডিওতে। সেটা হলো কলকাতার ওয়ার্ল্ড স্টুডিওতে। দীর্ঘ সময় পরে হলেও আপনাকে পেয়ে এবং আপনার এই গল্প শুনে বেশ ভালো লাগছে তো অবশ্যই, পাশাপাশি এটাও ভালো লাগছে যে দর্শকরাও এই বিষয়গুলো জানতে পারবে। আপনার যেহেতু অনেক কাজ এবং অনেক লম্বা পথ আপনি পেরিয়ে এসেছেন, আপনারও কিছু অনুসারী আছে এবং আপনার কাজ পছন্দ করে এমন লোকের সংখ্যাও নিশ্চয়ই অনেক। তো সেই ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আসলে হাঁটি হাঁটি পাপা করতে করতে মানুষ হাঁটা শিখে। তারপরে তো পথ চলে নিজেই, স্বয়ংসম্পন্ন হয়। একদিন আমিও, আমার ঝুড়িতেও কিছু ছিল না, দেখে ঠগে বুঝে বড় শিল্পীদের সাথে, ভালো মানুষদের সাথে চলে পারিবারিকভাবে এই অর্জনগুলো আসলে একদিনে হয় নাই। শিখার পরে যে অর্জনগুলো আমি আমার শ্রোতাদের কাছে দিতে পারছি, তারা নিজেরাও গান গেয়ে যখন বলে যে অসাধারণ, এবারও কলকাতায় অসাধারণ ভাই, মানে আমি তখন মানে নিজেকে মনে করি যে আমি কিছু দিতে পারছি। তা আমি আমার গান প্রচুর আর্টিস্ট গাই, প্রচুর, অনেক অনেক গান, যে গানগুলো বললাম বহির্বিশ্বের অনেক দেশেই তারা আমার গান চর্চা হচ্ছে বা তারা গাচ্ছে। প্রচুর গান রেকর্ডিং হয়েছে। তো আমি বলবো যে গান আসলে, আবার একই কথা বলবো যে গানের বেস যেটা, গানের যেটা শিক্ষণীয় বিষয়, সুর, লয়, তাল বা হলো কথা, সুর, এগুলো যদি ভালো হয় না, তাহলে আসলেই ভালোই বলে। আর খারাপ পথে তো মানুষ হুঁচট খাবেই। ওই যে যেমন বললেন যে হলো শোনা গেল আবার নাই চলে গেল। আসলে আমার মনে হয় হৃদয়টাকে আসলে টাচ করে গান করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করছি এবং আপনি যেভাবে নতুন নতুন সৃষ্টি করছেন, আপনার এই সৃষ্টির ধারা অব্যাহত থাকবে, এটা আমাদের অবশ্যই প্রত্যাশা। তবে আমাদের এই ছোট্ট আড্ডাটা শেষ করব আপনার আরেকটা গান দিয়ে। ধন্যবাদ আপনাকে। সময় টেলিভিশনের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। গানের কথা যেহেতু আসলে গান শোনার যেহেতু একটি আমন্ত্রণ জানিয়েছেন, তা আমি অল্প একটু শোনাচ্ছি। হো, কিভাবে এতটা তুমি বদলে গেলে, কেন শুধু দুঃখ দিলে, কেন শুধু দুঃখ দিলে, সুখ পাখিটা হারালো কোথায়, আজও খুঁজে পাইনি, আজও খুঁজে পাইনি। ও কিভাবে এতটা তুমি বদলে গেলে, কেন শুধু দুঃখ দিলে, কেন শুধু দুঃখ দিলে, কেন শুধু দুঃখ দিলে। এই গানটি অদিতি চক্রবর্তী যেদিন গাই, সেদিন আমাদের 42 তালারপুরে শ্যুট হয়েছিল গানটি। ওটার একটা স্মৃতি আছে। অদিতি কিন্তু ভিজে গেছিল পানির সাপোর্টে। মানে অনেক স্মৃতি নিয়ে আসলে সঙ্গীত জীবনের পথ চলা। অবশ্যই আপনাকে আবারও ধন্যবাদ। আমরা চাইবো যে পরবর্তীতে আবারও কোনো সময় আপনার সঙ্গে আড্ডা হবে। একদম একদম, আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং সময় টেলিভিশনের সকল যারা আছেন সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা।